হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, আমরা যেটা আলোচনা করবো আজকে 16/11/2023 ফার্স্ট শিফট। 16 নভেম্বর 2023 ফার্স্ট শিফটে এসএসসি দিল্লি পুলিশের যে এক্সামটা হয়েছিল সেই এক্সামের জেনারেল অ্যাওয়ারনেসের 50খানা কোশ্চেন। এটা আমাদের আজকে কিন্তু ক্লাস নম্বর 7। আগের দিন যেটা তোমাদের হোমওয়ার্কটা দিয়েছিলাম, দেখো সেই হোমওয়ার্ক। গুরুমণ্ডলের উপরের অংশকে ড্যাশ বলা হয়। গুরুমণ্ডলের উপরের অংশকে কি বলা হয়? সঠিক অ্যান্সার কী হয়ে যাবে না, হচ্ছে অ্যাথেনোস্ফিয়ার। অ্যাথেনোস্ফিয়ার বলা হয়। এই হোমওয়ার্কের সঠিক অ্যান্সার দিয়েছে সর্বপ্রথম সঠিক অ্যান্সার দিয়েছে বড়মা এডুকেশান। বড়মা এডুকেশান সর্বপ্রথম সঠিক অ্যান্সার দিয়েছে, তারপরে দিয়েছে শুক্লা অধিকারী। এই দুজন মাত্র সঠিক অ্যান্সার দিয়েছে। এবার তোমাদের আজকের হোমওয়ার্ক যেটা থাকবে, শামুক প্রাণী জগতের কোন পর্বের উদাহরণ? প্রোটোকর্ডাটা, মোলাস্কা, অ্যানিলিডা না হচ্ছে অর্থোপোডা। এদের মধ্যে কোনটা হবে সেটা তোমরা কমেন্ট করে জানাবে। এবং সেই সঙ্গে যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। এবং ভিডিওটাতে এখনও যারা লাইক করোনি, ক্লাসটিতে যারা লাইক করোনি, অবশ্যই লাইক করে দাও। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও। এবার তোমাদের আজকের যে কোশ্চেনটা দেখো, প্রথম কোশ্চেন আজকের ক্লাসের, নিচের কোন বিবৃতিটি নাবার্ড সম্পর্কে সত্য? দুটো বিবৃতি দেওয়া রয়েছে। একটা হচ্ছে কি, শিবরামন কমিটির সুপারিশে এই নাবার্ড গঠিত হয়েছিল। তারপরে দ্বিতীয় নম্বর দেওয়া রয়েছে, নাবার্ড 1980 সালে অস্তিত্ব লাভ করে। আর একটা তৃতীয় নম্বরে দিয়েছে যে এটি 100 কোটির প্রাথমিক মূলধন দিয়ে স্থাপন করা হয়েছিল। তিনটে অপশান রয়েছে। তো এদের মধ্যে কোন অপশানগুলো সঠিক রয়েছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। তো সঠিক রয়েছে 1 এবং 3। 1 নম্বর এবং 3 নম্বর, এই দুটো সঠিক রয়েছে। অর্থাৎ শিবরামন কমিটির সুপারিশে নাবার্ড গঠিত হয়েছিল। আর একটা হচ্ছে এটি 100 কোটির প্রাথমিক মূলধন দিয়ে স্থাপন করা হয়েছিল। বাকি ভুল যেটা রয়েছে যে নাবার্ড 1980 সালে অস্তিত্ব লাভ করে, এটা কিন্তু ভুল। 1980 সাল নয়। কবে বলতে পারবে? এটা হচ্ছে 1982। নাবার্ড 12 জুলাই 1982 আরবিআইয়ের কৃষি ঋণ কার্যাবলী এবং তৎকালীন কৃষির পুনরুত্থান উন্নয়ন কর্পোরেশন অর্থাৎ ARDC এর পুনর অর্থায়ন কার্যাবলী হস্তান্তরের মাধ্যমে অস্তিত্ব লাভ করে 1982 সালে। সালটা মনে রাখো। নাবার্ডের ফুল ফর্ম কি? অনেক সময় এই নাবার্ডের হয়তো বি এর অর্থ বা আর এর অর্থ এরকম জিজ্ঞেস করে ফেলে তোমাদের। তো নাবার্ডের ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। ঠিক আছে, ফুল ফর্মটা মনে রাখো। এবার 2 নম্বর কোশ্চেন, ভারতীয় ভাইস প্রেসিডেন্ট ড্যাশের সদস্যদের সমন্বয়ে একটি নির্বাচনী কলেজ দ্বারা নির্বাচিত হন। ভারতের যিনি ভাইস প্রেসিডেন্ট হন, তিনি সংসদের উভয় কক্ষের সদস্যের সমন্বয়ে একটি নির্বাচনী কলেজ দ্বারা নির্বাচিত হন। নিচের কোনটি মৌলিক কর্তব্য নয় বলেছে? নয়, খেয়াল করতে হবে, নয় বলেছে। তো এদের মধ্যে কোনটা মৌলিক কর্তব্য নয়? এই যে সমবায় সমিতি উন্নীত করা, এটা কিন্তু মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে না। বাকি যেগুলো রয়েছে দেখো, পড়লেই তোমরা বুঝতে পারবে এগুলো মৌলিক কর্তব্য। পাবলিক সম্পত্তি রক্ষা করা, তো অবশ্যই রক্ষা করতে হবে পাবলিক সম্পত্তি যেগুলো রয়েছে, সরকারি সম্পত্তি। দেশের যৌগিক সংস্কৃতির সমৃদ্ধ ঐতিহ্যকে মূল্য দেওয়া এবং সংরক্ষণ করা, এবং ভারতের সার্বভৌমত্ব, একতা, অখণ্ডতা সমুন্নত রাখা এবং রক্ষা করা। তো এই তিনটা কিন্তু আমাদের মৌলিক কর্তব্য রয়েছে। এরপরে 4 নম্বর, প্রতিটি কাবাডি ম্যাচ দেখাশোনার জন্য কতজন কর্মকর্তা আছেন? প্রত্যেকটা যে কোনো কাবাডি ম্যাচ কতজন কর্মকর্তা থাকেন দেখাশোনা করার জন্য? খেলাটা দেখাশোনার জন্য 6 জন থাকে। 6 জন। সেই 6 জন কে কে দেখে নাও। একজন থাকে রেফারি, একজন স্কোরার, 2 সহকারী স্কোরার আর 2 জন আম্পায়ার। এই মোট টোটাল 6 জন কিন্তু কর্মকর্তা থাকেন কাবাডি ম্যাচের। জেমস প্রিন্সেপ 1824 সালে ভারতের কোন শহরে আদমশুমারি পরিচালনা করেন?
জেমস প্রিন্সেপ 1824 সালে ভারতের কোন শহরের আদমশুমারি পরিচালনা করেন? সঠিক অ্যান্সার এলাহাবাদ। অপশন নাম্বার 2 সঠিক অ্যান্সার এলাহাবাদ। প্রতি স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী কর্তৃক জাতীয় পতাকা কোথায় উত্তোলন করা হয়? প্রত্যেক স্বাধীনতা দিবসে আমাদের দেশের প্রধানমন্ত্রী যিনি থাকেন তিনি কিন্তু জাতীয় পতাকা উত্তোলন করেন। কোথায় করেন? না হচ্ছে দিল্লির লাল কেল্লাতে। লাল কেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেন। নিচের কোন রাজ্যটি ভক্তিমূলক লোকনৃত্য গম্ভীরার সাথে যুক্ত? গম্ভীরার সাথে যুক্ত বলো, গম্ভীরা নৃত্য এটা কোন রাজ্যের সাথে যুক্ত? অবশ্যই যারা পশ্চিমবঙ্গে রয়েছে তো অবশ্যই এটা অ্যান্সার দিতে পারবে, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের, তাই তো। মুরাদ আলী একজন সুপরিচিত ড্যাশ বাদক, বলো। মুরাদ আলী যিনি একজন সুপরিচিত কি বাদক? না হচ্ছে সারেঙ্গি বাদক। সারেঙ্গি বাদক। নিম্নলিখিতগুলির মধ্যে কে 1961 সালে একজন প্রধান ব্রিটিশ অর্কেস্ট্রা পরিচালনকারী প্রথম ভারতীয় ছিলেন? তিনি ইসরায়েল ফিলহারমোনিক অর্কেস্ট্রার মিউজিক ডিরেক্টর অফ লাইফ ছিলেন। ইসরায়েলের ফিলহারমোনিক অর্কেস্ট্রার মিউজিক ডিরেক্টর ফর লাইফ ছিলেন। তিনি হচ্ছেন কি? তো তিনি হচ্ছেন জুবিন মেহতা। জুবিন মেহতা অপশন নাম্বার 1 সঠিক অ্যান্সার। এরপরে 10 নম্বর, ভারতীয় সংবিধান অনুযায়ী নিচের কোনটি একটি স্বাধীন সাংবিধানিক সংস্থা নয়? স্বাধীন সাংবিধানিক সংস্থা নয়, এটা আমরা এমটিএসসি বহুবার তোমাদের আলোচনা করেছি। তো এটা সঠিক অ্যান্সার নীতি আয়োগ। যারা পুরনো স্টুডেন্ট রয়েছে অবশ্যই অ্যান্সারটা দিতে পারবে, নীতি আয়োগ হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার। সাংবিধানিক যে ভারতের সংবিধান অনুযায়ী সাংবিধানিক স্বাধীন সাংবিধানিক সংস্থা কোনগুলো? ইউপিএসসি বা নির্বাচন কমিশনার বা পাবলিক সার্ভিস কমিশনার, এগুলো প্রত্যেকটাই কিন্তু সাংবিধানিক সংস্থা। বোঝা গেল? এরপরে চলে যাও 11 নম্বর কোশ্চেনে। ভারতীয় সংবিধানের নিচের কোন ধারাটি গ্রাম পঞ্চায়েত সংগঠনের সাথে সম্পর্কিত? গ্রাম পঞ্চায়েত সংগঠনের সাথে যুক্ত সংবিধানের কোন ধারা? ধারা 40 নম্বর ধারা, যেটা হচ্ছে কিসের সাথে যুক্ত? গ্রাম পঞ্চায়েত সংগঠনের সাথে। এরপরে 12 নম্বরে চলে যাও, শিক্ষাকর্মী উদ্যোগ এবং লোকজুম্বিশ কর্মসূচি হলো এমন স্কিম যা ভারতের কোন রাজ্যের সাক্ষরতার হার বাড়াতে সাহায্য করেছিল? এই যে দুটো স্কিম, শিক্ষাকর্মী আর হচ্ছে লোকজুম্বিশ, এই দুটো স্কিম ভারতের কোন রাজ্যের সাক্ষরতার হার বাড়াতে সাহায্য করেছিল? সঠিক অ্যান্সার অপশন নাম্বার 4 রাজস্থান। রাজস্থানের। নিচের কোন স্কিমের মূল উদ্দেশ্য হলো অপ্রত্যাশিত ঘটনার ফলে উদ্ভূত ফসলের ক্ষতি বা ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করে কৃষিখাতে টেকসই উৎপাদনে সহায়তা করা? নিচের কোন স্কিমের মূল উদ্দেশ্য এটা বলো। প্রশ্নটা পড়ে নাও দরকার হলে আরেকবার। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, যেহেতু ফসলের কথা বলা হচ্ছে, ফসলের ক্ষতি এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা, এটা হচ্ছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। বোঝা গেল? এরপরে দেখো 14 নম্বর, দ্য লিটল ব্যালেন্স গ্রন্থের ভারসাম্য ব্যবহার করে পদার্থের নির্দিষ্ট মধ্যাকর্ষণ খুঁজে বের করার আর্কিমিডিসের পদ্ধতি কে বর্ণনা করেছিলেন? দ্য লিটল ব্যালেন্স গ্রন্থে বলো আর্কিমিডিসের পদ্ধতিকে বর্ণনা করেছেন? তিনি হচ্ছেন গ্যালিলিও গ্যালিলি। অপশান নাম্বার 1 সঠিক অ্যান্সার। সুলতান মোহাম্মদ বিন তুগলক ড্যাশ সুলতান মোহাম্মদ বিন তুগলক ড্যাশ একজন ওয়াইন ডিস্টিলারকে দিল্লি সালতানাতের একটি উচ্চ প্রশাসনিক পদে নিযুক্ত করেছিল? কে বলো? সুলতান মোহাম্মদ বিন তুগলক কাকে? না হচ্ছে আজিজ খুম্মার। আজিজ খুম্মার ইনি একজন ওয়াইন ডিস্টিলারকে দিল্লি সালতানাতের একটি উচ্চ প্রশাসনিক পদে নিযুক্ত করেছিলেন এই আজিজ খুম্মারকে। ঠিক আছে। এরপরে 16 নম্বর, রাজ্যসভায় ড্যাশের বেশি সদস্য থাকা উচিত নয়? রাজ্যসভায় কতজনের বেশি সদস্য থাকা উচিত নয়?
সবাই জানো 250 জন। নিম্নলিখিত কোন বছরে সুভাষচন্দ্র বসু ভারতীয় স্বাধীনতা লীগের সভাপতি নিযুক্ত হন? ভারতীয় স্বাধীনতা লীগের সভাপতি নিযুক্ত হন সুভাষচন্দ্র বসু কত সালে? 1943 সালে। মিষ্টি আলু রান্না করার সময় কোন থার্মোস্টেবল এনজাইম স্টার্চ হাইড্রোলাইট করে? কোন থার্মোস্টেবল এনজাইম? সেটা হচ্ছে বিটা অ্যামাইলেজ। কে যাবে? বিটা অ্যামাইলেজ। এই বিটা অ্যামাইলেজ হলো একটি থার্মোস্টেবল এনজাইম, যা কি করে না, যে মিষ্টি আলু স্টোরেজ শিকড় রান্না করার সময় স্টার্চ হাইড্রোলাইজড করে, যার ফলে খাওয়ার গুণমানকে আরও প্রভাবিত করে, খাবারের যে গুণমানটা সেটা আরও প্রভাবিত করে। হারমিকা হলো একটি ড্যাশ বৌদ্ধ রেলিং, যেখান থেকে একটি দণ্ড উঠে এবং যার সাহায্যে ছাতা ধারণ করে। দণ্ডটা উঠে তার উপরে ছাতা ধারণ করে, ছাতার মতো। তো এই হারমিকা হলো একটি কি না, হচ্ছে বর্গাক্ষেত্রাকার বৌদ্ধ রেলিং, একটা বর্গাক্ষেত্রাকার বৌদ্ধ রেলিং, যেখান থেকে কি করে একটা দণ্ড উঠে যার সাহায্যে একটা ছাতা ধারণ করে, ওই দণ্ডের উপরেই একটা ছাতার মতো ধারণ করে। নিচের কোনটি মুখের ক্যান্সারের কারণ কোনটি? তো অবশ্যই তামাক জাতীয় যে পদার্থগুলো, যেগুলো কিন্তু মুখের ক্যান্সার কারণ। মন্ত্রী পরিষদে কত ধরনের মন্ত্রী থাকে? 3 ধরনের মন্ত্রী থাকে। সেই 3 ধরনের মন্ত্রী কি কি না, হচ্ছে মন্ত্রী পরিষদের মন্ত্রী, প্রতিমন্ত্রী আর হচ্ছে উপমন্ত্রী। এই 3 ধরনের মন্ত্রী থাকে। যেখানে যে মন্ত্রী পরিষদের মন্ত্রী বলতে কাদের বোঝায় না, হচ্ছে যারা প্রতিরক্ষা মন্ত্রক, স্বরাষ্ট্র মন্ত্রক, অর্থ মন্ত্রক, বিদেশ বিষয়ক মন্ত্রকের মতো যে কেন্দ্রীয় সরকারি যে গুরুত্বপূর্ণ মন্ত্রকগুলি, সেগুলোর প্রধান। এটাই হচ্ছে মন্ত্রী পরিষদের যারা মন্ত্রী থাকে। বুঝে গেল? এগুলো জেনে রাখো। এরপরে চলে যাও 22 নম্বরে। নিম্নলিখিতগুলির মধ্যে কে একজন আমেরিকান টেনিস খেলোয়াড় যিনি ওপেন অ্যান অটোবায়োগ্রাফি লিখেছেন? এটা কে লিখেছেন? যিনি কিন্তু একজন আমেরিকান টেনিস খেলোয়াড়। আন্দ্রে আগাসি ওপেন অ্যান অটোবায়োগ্রাফি লিখেছেন। নিচের কোনটি সবুজ বিপ্লবের অপরিহার্য বৈশিষ্ট্য? কোনটি? HYV বীজ ফসলের উৎপাদনশীলতায় যথেষ্ট বৃদ্ধি ঘটিয়েছে। রাজস্থান রাজ্যে স্ল্যাশ অ্যান্ড বার্ন কৃষি ড্যাশ নামে পরিচিত। এই স্ল্যাশ অ্যান্ড বার্ন কৃষি, এটা কি নামে পরিচিত রাজস্থানে? ওয়াল্টার। কি নামে পরিচিত? ওয়াল্টার নামে পরিচিত। খ্রিস্টীয় 7ম শতাব্দীতে কনৌজের শাসক হর্ষবর্ধন নিম্নলিখিত কোন রাজবংশের রাজা ছিলেন? কনৌজের শাসক হর্ষবর্ধন কোন রাজবংশের রাজা ছিলেন খ্রিস্টীয় 7ম শতাব্দীতে? পুষ্যবতী রাজবংশের রাজা ছিলেন। নাওয়ালার থ্যাঙ্কস গিভিং উৎসব যা ভগবান শিবকে উৎসর্গ করা হয় হিমাচল প্রদেশের কোন শহরে প্রধানত পালিত হয়? তাহলে দেখো, এই যে প্রশ্নটা রয়েছে, এই প্রশ্নের মধ্যে কিন্তু অনেক কিছু তথ্য তোমাদের জন্য দিয়ে রয়েছে। এই কোশ্চেন থেকে এখন মানে টোটাল আনসার যদি বলে দিই, এখান থেকে 3-4টা কোশ্চেন তৈরি হয়ে যাবে। দেখে নাও কী কী। প্রথম যেটা, এই যে থ্যাঙ্কস গিভিং উৎসব, এটা কোথায় হয়? হিমাচল প্রদেশে। কোন দেবতাকে উৎসর্গ করে করা হয়? হচ্ছে ভগবান শিবকে। এবার হিমাচল প্রদেশের কোন শহরে প্রধানত পালিত হয়? তো সেটা হচ্ছে
সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 4 কাংড়া। কাংড়াতে পালিত হয়। আর এখান থেকে জেনে নাও এই যে এই উৎসবটি কাংড়া, চাম্বা, মান্ডি, কুল্লু এইসব অঞ্চলের গাদ্দি উপজাতিদের দ্বারা কিন্তু পালন করা হয়। তাহলে কতগুলো কোশ্চেন হয়ে গেল দেখলে? এখান থেকে 4খানা আমি কিন্তু কোশ্চেন টোটাল হয়ে গেল, এখানে আমি বলে দিলাম তোমাদের জন্য। তো এই সকল তথ্যগুলো ভালো করে মনে রাখতে হবে। শুধু একটা কোশ্চেন মানে শুধু একটাই কোশ্চেন এটাই আসবে নয়, এই কোশ্চেনের মধ্যে আরও 2-3টে কোশ্চেন লুকিয়ে আছে, সেগুলোও পরবর্তীতে আসতে পারে, এরকম না দিয়ে। ঠিক আছে? তো সেগুলো জানতে পারবে একমাত্র ক্লাসের মাধ্যমে। এই ক্লাস করলে এইসব কথাগুলো জানতে পারবে, এই জন্য রেগুলার ক্লাস করতে হবে। এবার দেখো 27 নম্বর কোশ্চেন কী রয়েছে না, হচ্ছে ভারতের ড্যাশে ইয়ং মেন্স ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশন অর্থাৎ YMCA প্রথমবারের মতো বাস্কেটবল চালু করে? ভারতের কোথায় বলো? YMCA বাস্কেটবল চালু করে প্রথমবার কলকাতা। কোথায়? আমাদের কলকাতায়। কোন সালে ভেলোরে সিপাহী বিদ্রোহ সংগঠিত হয়? ভেলোরে সিপাহী বিদ্রোহ বা হচ্ছে ভেলোর বিদ্রোহ যেটাকে বলা হয়, কবে সংগঠিত হয়? তো ভেলোর বিদ্রোহ সংগঠিত হয় কবে না, হচ্ছে 1806 সালে। 1806 সালে হয়েছিল। একটি 3000 মিটার স্টিপল চেজ দৌড়ে মোট কয়টি জাম্প আছে? 3000 মিটার স্টিপল চেজ দৌড়ে মোট কয়টি জাম্প আছে? মোট জাম্প রয়েছে 35টি জাম্প রয়েছে। 1991 সালে নিউ ইকোনমিক পলিসি NEP এর অধীনে অর্থনৈতিক নীতির উদারীকরণের পর নিচের কোনটি ঘটেনি? কোনটা ঘটেনি বলেছি, ঘটেনি। 1991 সালের নিউ ইকোনমিক পলিসির অধীনে অর্থনৈতিক নীতির উদারীকরণের পর ঘটেনি কোনটি না, হচ্ছে ভারতের মোট দেশজ উৎপাদনের কৃষির অংশে ব্যাপক বৃদ্ধি। দেশজ উৎপাদনে কৃষির অংশে ব্যাপক বৃদ্ধি, এটা ঘটেনি। বিশ্ব বাণিজ্যে রপ্তানি ভারতের অংশ বৃদ্ধি, এটা হয়েছে। ভারতের বৈদেশিক মুদ্রা রিজার্ভের উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে। সরাসরি বিদেশি বিনিয়োগ থেকে প্রবাহ বৃদ্ধি, এগুলো প্রত্যেকটাই হয়েছে, বাকি এটা হয়নি। 31 নম্বর নোবেল পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস কোন দশকে ক্ষুদ্র ঋণ কার্যক্রম প্রথম তৈরি করেন? ক্ষুদ্র ঋণ মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রামস প্রথম তৈরি করেন নোবেল পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস। কোন দশকে? 1970 দশকে। 1970 দশকে প্রথম মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রামস কিন্তু তৈরি করেন। নামটা মনে রাখো ভালো করে। তারপরে দেখো 32 নম্বর কোশ্চেন, বিরসা মুন্ডা হকি স্টেডিয়াম ড্যাশে অবস্থিত? কোথায় রয়েছে? উড়িষ্যাতে রয়েছে, তাই তো। নিম্নলিখিতগুলির মধ্যে কে আহমেদাবাদের দর্পণা একাডেমির দর্পণা একাডেমি অফ পারফর্মিং আর্টসের প্রতিষ্ঠাতা ও পরিচালক ছিলেন, যা ছাত্রদের নাচ, নাটক, সঙ্গীত, পুতুল এইসব শিল্পকলার প্রশিক্ষণ দেয়? কে বলো? আহমেদাবাদে দর্পণা একাডেমি অফ পারফর্মিং আর্টসের প্রতিষ্ঠাতা এবং পরিচালক তিনি হচ্ছেন মৃণালিনী সারাভাই। 34 নম্বর ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতিগুলি দেশের শাসনের মৌলিক এবং আইন তৈরিতে এগুলি প্রয়োগ করা রাষ্ট্রের কর্তব্য হবে? ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে রাষ্ট্রীয় নীতি নির্দেশমূলক নীতিগুলি দেশের শাসনের মৌলিক এবং আইন তৈরিতে এগুলি প্রয়োগ করা হবে, এগুলি প্রয়োগ করে রাষ্ট্রের কর্তব্য হবে?
বলো দেখি। এটা বলা হয়েছে 37 নম্বর ধারাতে, 37 নম্বর অনুচ্ছেদ। 2011 সালের আদমশুমারি অনুসারে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি দেশের তপশিলি উপজাতি জনসংখ্যার সর্বাধিক শতাংশ রয়েছে? তপশিলি উপজাতি জনসংখ্যার সর্বাধিক শতাংশ। মিজোরাম। কোথায়? মিজোরামে। তুঙ্গভদ্রা, কয়না, ভীমা কোন নদীর প্রধান উপনদী? তুঙ্গভদ্রা, কয়না, ভীমা এগুলো হচ্ছে কৃষ্ণা নদী, কৃষ্ণা নদীর উপনদী। কংগ্রেস কোন জায়গায় 1929 সালে অধিবেশনের পূর্ণ স্বরাজের প্রস্তাব ঘোষণা করেছিল? পূর্ণ স্বরাজের প্রস্তাব ঘোষণা করেছিল কোন অধিবেশনে? এইভাবে কোশ্চেনটা থাকবে। কবে করেছিল? 1929 সালে। কোন অধিবেশনে? হচ্ছে লাহোর অধিবেশনে। লাহোর অধিবেশনেই কিন্তু পূর্ণ স্বরাজের প্রস্তাব ঘোষণা করেছিল। মেসোস্ফিয়ার, মেসোস্ফিয়ারের পরিসর কত জিজ্ঞেস করছি। তো আমরা জানি মেসোস্ফিয়ার কত নম্বর স্তর? এটা হচ্ছে বায়ুমণ্ডলের 3 নম্বর স্তর। প্রথমে টপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, তারপরে রয়েছে মেসোস্ফিয়ার। তো মেসোস্ফিয়ার সমুদ্রপৃষ্ঠ থেকে 50 থেকে 80 কিলোমিটার, সমুদ্রপৃষ্ঠ থেকে 50 কিলোমিটার উপরে, 50 থেকে 80 কিলোমিটার পর্যন্ত কিন্তু মেসোস্ফিয়ারটা রয়েছে। এই মেসোস্ফিয়ার হলো পৃথিবীর বায়ুমণ্ডলের 3য় স্তর, যা স্ট্র্যাটোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ারের মধ্যে অবস্থিত। মেসোস্ফিয়ারের পরে রয়েছে থার্মোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার আর হচ্ছে থার্মোস্ফিয়ার। এই দুটো স্তরের মাঝে রয়েছে মেসোস্ফিয়ার। এরপরে 39 নম্বর, পৃথিবীর অভ্যন্তরে শক্তির প্রতিক্রিয়ায় শিলাগুলি কিভাবে বাঁকে তা অন্বেষণ করে ভূতত্ত্বের যে শাখাটিকে, সেই শাখাটিকে বলা হয় কি? কাঠামোগত ভূতত্ত্ব। কি বলা হয়? কাঠামোগত ভূতত্ত্ব। শ্রীনারায়ণ গুরু, শ্রীনারায়ণ গুরু যিনি এজাবা বর্ণের অন্তর্গত ছিলেন, এজাবা বর্ণের অন্তর্গত ছিলেন, তিনি আধুনিক রাজ্যে তাঁর সমাজ সংস্কার আন্দোলন শুরু করেছিলেন। কোন রাজ্যে? কেরালা রাজ্যে। শ্রীনারায়ণ গুরু কেরালা রাজ্যে তার কিন্তু সমাজ সংস্কারের আন্দোলনটা শুরু করেছিলেন। বৈদিক যুগে তক্ষণ, এই যে তক্ষণ শব্দটি ড্যাশের জন্য ব্যবহৃত হয়েছিল। তক্ষণ শব্দটা ড্যাশের জন্য, ছুতোরের জন্য ব্যবহার হয়েছিল। তক্ষণ। শুল্ক এবং বাণিজ্য সম্পর্কিত সাধারণ চুক্তিটি বছরের আনুষ্ঠানিক করা হয়েছিল কবে, কত সালে? শুল্ক এবং বাণিজ্য সম্পর্কিত সাধারণ চুক্তি কোন বছর? 1947 সালে। মিথ্যা বিবৃতিগুলি চিহ্নিত করুন। মিথ্যা বিবৃতি কোনটা রয়েছে? দুটো বিবৃতি রয়েছে, এদের মধ্যে মিথ্যা। সবুজ বিপ্লবের পরিপ্রেক্ষিতে HYV মানে হচ্ছে হাইবার্ড এল্ডিং ভ্যারাইটি। তো এটা দেখি ভুল তো মনেই হচ্ছে, অপশান এ তো ভুল রয়েছে। বিতে কি বলছে না, যে ফলোয়িং হলো তার উর্বরতা পুনরুদ্ধার করার জন্য কিছু সময়ের জন্য জমি অনাবাদি রাখার একটি অভ্যাস। অনাবাদি রাখার একটি অভ্যাস। এটা ঠিক রয়েছে, অপশান নাম্বার। তাহলে এটা হচ্ছে ভুল। ঠিক তাহলে কি? HYV মানে কি জানো? হাই এল্ডিং ভ্যারাইটিস। বানানটাও ভালো করে দেখে রাখো, HYV। তারপরে 44 নম্বর কোশ্চেন, হাফ গার্লফ্রেন্ড অ্যান্ড ওয়ান ইন্ডিয়ান গার্ল এর লেখক কে? হাফ গার্লফ্রেন্ড অ্যান্ড ওয়ান ইন্ডিয়ান গার্ল এর লেখক হচ্ছেন চেতন ভগত। চেতন ভগত, অপশন নাম্বার 4 সঠিক অ্যান্সার। মোহাম্মদ বিন তুগলক ইবন বতুতাকে দিল্লিতে ড্যাশ পদে নিযুক্ত করেন। মোহাম্মদ বিন তুগলক ইবন বতুতাকে দিল্লিতে কাজী পদে নিযুক্ত করেছিলেন। বেটি বাঁচাও বেটি পড়াও যোজনা হলো ভারত সরকারের অধীনে একটি প্রচার অভিযান, যা ভারতের ড্যাশেদের জন্য উদ্দিত কল্যাণ পরিষেবা, দক্ষতা বৃদ্ধি এবং সচেতনতা সৃষ্টির জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। এটা তো খুব সহজই অ্যান্সার একটা হয়ে যাবে, একদম ইজি কোশ্চেন দিয়েছে। অবশ্যই কি মেয়েদের জন্য, এই যে বেটি বাঁচাও বেটি পড়াও কাদের জন্য করেছে? মেয়েদের জন্য তো করেছে।
তারপরে দেখো 47 নম্বর, নংক্রেম। নংক্রেম এবং লাহো নিচের কোন রাজ্যে জনপ্রিয় নৃত্য? নংক্রেম এবং লাহো কোন রাজ্যের জনপ্রিয় নৃত্য? তো এটা হচ্ছে মেঘালয় রাজ্যের জনপ্রিয় নৃত্য। ভালো করে মনে রাখো, নংক্রেম এবং লাহো। তো তোমাদের এমটিএসসি যদি কোশ্চেন আসে এই দুটোর মধ্যে যে কোনো একটা নাম থাকবে। নংক্রেম কোন রাজ্যের জনপ্রিয় নৃত্য বলো, বা লাহো কোন রাজ্যের জনপ্রিয় নৃত্য বলো, এইরকমই। এরপরে দেখো ফুগদি নৃত্য। এটি সাধারণত কোন উৎসবে পরিবেশিত হয়? এটি কোন উৎসবে পরিবেশিত হয়? এটা হচ্ছে গণেশ চতুর্থীতে পরিবেশিত হয়। জীবন্ত প্রাণীর 5 রাজ্যের শ্রেণীবিন্যাস প্রথম ড্যাশ দ্বারা প্রস্তাবিত হয়েছিল। জীবন্ত প্রাণী রাজ্যগুলো যেগুলো রয়েছে, তো সেই রাজ্যের যে 5 রাজ্যের শ্রেণীবিন্যাস প্রথম কার দ্বারা প্রস্তাবিত হয়েছিল? আর.এইচ. হুইটেকার দ্বারা কিন্তু প্রস্তাবিত হয়েছিল। এরপরে 50 নম্বর কোশ্চেন, আজকে ক্লাসের শেষ কোশ্চেন। হুমায়ুন সমাধি যা ড্যাশে অবস্থিত? এটি পারস্য স্থাপত্য দ্বারা অনুপ্রাণিত মুঘল স্থাপত্যের একটি উদাহরণ। হুমায়ুন সমাধি এটা হচ্ছে দিল্লিতে অবস্থিত। কোথায় রয়েছে? দিল্লিতে। তো এই ছিল মোট 50খানা কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এসএসসি এমটিএস, এসএসসি জিডি, এছাড়া তোমাদের বিভিন্ন রকম যে কম্পিটিটিভ পরীক্ষাগুলো রয়েছে এসএসসির ক্ষেত্রে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা আমাদের ক্লাসগুলো রেগুলার করো, পরীক্ষায় কিন্তু অবশ্যই তোমরা কিন্তু কমন পাবে। এখান থেকে পরীক্ষায় কমন পাবে, এটা কিন্তু গ্যারেন্টি। যদি আজকে ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটা লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো। এবং সেই সঙ্গে আমাদের টেলিগ্রাম চ্যানেল স্টাডি সাকসেস কোচিং সেন্টার এখানে যুক্ত হয়ে যাও। এখানে যুক্ত হয়ে গেলে তোমরা কিন্তু ফ্রি পিডিএফ পেয়ে যাবে। আমাদের এই শিফট, প্রত্যেকটা পরীক্ষার শিফট কমপ্লিট হয়ে গেলে, আলোচনা করে ফেললে, তারপরে কিন্তু তোমাদের ফ্রিতে আমরা টেলিগ্রামে পিডিএফ দিয়ে দেবো। এই জন্য বলছি টেলিগ্রামে সবাই যুক্ত হয়ে যাও।